অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয় না, যেহেতু আজকে বিকালে একটু ফ্রি টাইম পেয়েছিলাম, ভাবলাম কোথাও ঘুরতে যাওয়া যাক। তাই ভাবলাম পার্কে যাই, পার্কে গেলে একটা ভালো টাইম স্পেন্ড করা যাবে আর আমার একটা ব্লগ ভিডিও হয়ে যাবে। আমরা সন্ধ্যার একটু আগে বেরিয়েছিলাম, কারণ এই টাইমটাতে রোদের হিটও থাকে কম। আর মজার একটা বিষয় হলো, রাতের বেলায় সুন্দরী মেয়েরাও পার্কে আসে, এজন্য এই টাইমটাতে আসে। সে যে উদ্দেশ্য নিয়ে পার্কে আসা হোক না কেন, আমাদের মেইন উদ্দেশ্যই হচ্ছে ভিডিও করা। এজন্যই আজকে পার্কে আসলাম। যাওয়ার সময় রাস্তার পাশে দেখতে পেলাম কবরস্থান, যেটা আমাদের সবারই স্থায়ী গন্তব্য। একদিন না একদিন আমাদের সবাইকে গন্তব্য পৌঁছাতে হবে। চলে এলাম লেক পার্ক স্ট্রিটে। এই রাস্তার পাশে হচ্ছে লেক, লেকের পাশে হচ্ছে পার্ক, তাই সবাই এই জায়গাটাকে লেক পার্ক স্ট্রিট নামে ডাকে। শহরে শীতল বাতাস বইছে, রিক্সাগুলো তার গন্তব্যে ছুটে যাচ্ছে, সূর্য আকাশে ডুবে যাচ্ছে। আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে পার্কে। এই রোডে আসলে শহরের আলাদা একটা ভাইব পাওয়া যায়। মানে শহরের বুক চিরে নদীর তার স্রোত বয়ে যাচ্ছে, একটা আলাদাই ভাইব পাওয়া যায় এখানে আসলে। সন্ধ্যার দিকে শহরের রূপ একদমই পাল্টে যায়। চলে এলাম ব্রিজের একদমই কাছে। ব্রিজে ভিড়ও ছিল কম। দিনের বেলা এখানে ঢাকার জ্যামের মতো অবস্থা হয়, কিন্তু এখন রাস্তাটা একদম ফ্রি, সবাই তার ইচ্ছা মতো চলতে পারছে। এটাই সব থেকে বড় পাওয়া। অনেকে বলে শহর নাকি প্রকৃতিকে ধ্বংস করে দেয়, কিন্তু যদি শহরের সঙ্গে প্রকৃতিকে মিশিয়ে দেওয়া যায়, মানে গাছ লাগিয়ে শহরের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, তাহলে মনের ভিতর একটা আলাদা আবেগ কাজ করে। রাতের বেলায় শহর তার সব সৌন্দর্য ঢেলে দেয় আমাদের জন্য, যাতে আমরা সেটা উপভোগ করতে পারি। চলে এলাম পার্কের একদমই কাছে। পার্কের সামনে আজকে তেমন কোনো ভিড় দেখতে পাচ্ছি না, না জানি পার্কের ভিতরে কত ভিড় হবে। চলুন গিয়ে দেখা যাক। আমরা আসলে তিনজন গিয়েছিলাম, আমি, আমার কাজিন উৎস আর উৎসর কাজিন শাহিন। পার্কের জন্য টিকিট কাটতে গেলাম। প্রতিজনের জন্য টিকিটের ভাড়া ছিল মাত্র 10 টাকা। পার্কের ভিতরে পরিবেশটা ছিল খুব জমজমাট, আলোকসজ্জায় ভরপুর, দেখতে খুবই সুন্দর লাগছিল। যেমনটা বলেছিলাম, পার্কের ভিতরে প্রচুর ভিড়। কেউ তার পরিবারের সঙ্গে এসেছে, কোনো মা তার ছেলেকে নিয়ে এসেছে, কোনো বাবা তার মেয়েকে নিয়ে এসেছে। এভাবে সবাই আসে তার পরিবারের সঙ্গে সময় কাটাতে, এনজয় করতে। আমরাও আসলাম এনজয় করতে। আসলে জীবনটাকে উপভোগ করার কোনো নির্দিষ্ট সময়সীমা থাকে না। জীবনটাকে সব রকমভাবে উপভোগ করা যায়, যেটি এই মহিলাকে দেখলে বোঝা যায়। আসলে আমাদের সমাজটা এরকম, আমাদের সমাজকে আমরা এমনভাবে তৈরি করেছি যেটি আমাদের সবাইকে নির্দিষ্ট সময়সীমার একটা শিকল পরিয়ে দেয়, যার কারণে আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। কিন্তু আসলে জীবনটাকে আমাদেরকে উপভোগ করতে হবে। এদিকে আমি নাগরদোলার সামনে বসে একটা সুন্দর ভিউ নিচ্ছিলাম, কিন্তু তখনই আমার সামনে দিয়ে এক সুন্দর রমণী আঁচল নাড়াতে নাড়াতে হেঁটে গেলেন। অবাক হওয়ার কিছু নেই, এটি জাস্ট একটি সুন্দর রমণী ছিল। এরকম কত রমণী জীবনে দেখেছি। নাগরদোলার ব্যাক সাইডে ছিল অনেক স্টল, এখানে আইসক্রিম, কসমেটিক্স সহ বিভিন্ন ধরনের স্টল বসেছিল, বাচ্চাদের টয়, আরও অনেক কিছু ছিল এখানে। আর কতক্ষণ বসে বসে বোর হবো, তাই আমি, উৎস আর শাইন ঠিক করলাম চলো নাগরদোলায় উঠবো। আমি আর উৎস উঠলাম একটা ঘরে, শাইন উঠলো আলাদা একটায়। প্রতিটা ঘরের জন্য ছিল দুজনের সিট, এজন্য শাইনকে আলাদা একটা উঠতে হলো। আসলে আমি বেশি উচ্চতায় উঠতে ভয় পাই, কেন জানি না মাথা ঘোরায়। এর আগের বারও নাগরদোলায় উঠেছিলাম, তখন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, প্রচুর ভয় পেয়েছিলাম, কিন্তু দেখি এই সেকেন্ড এক্সপিরিয়েন্সটা আমি কিভাবে অ্যাচিভ করি। বসা মাত্রই নাগরদোলাটি স্টার্ট দিয়ে দিল, এটা আস্তে আস্তে উপরে উঠছিল। পাশে নৌকা ছিল, অনেকে নৌকায় উঠেছে, নৌকাটি দুলছিল। ওপর থেকে পার্কের ভিউটা ছিল খুব সুন্দর, জাস্ট লুকিং লাইক ওয়াও লাগছিল। লাইটিংটা খুব সুন্দর ছিল, সবাই এনজয় করছে পার্কে, খুবই সুন্দর লাগছিল দেখতে। নাগরদোলার সর্বোচ্চ হাইটে উঠে আছে এখন, আমার প্রচুর ভয় করছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবো সেরকম লাগছিল। পরে আস্তে আস্তে আবার নামাচ্ছিল এটা। এই নামার টাইমটাতে বেশি ভয় করে। কেমন একটা আলাদাই ফিলিংস নাগরদোলায় উঠলে, ভয়ও করে আবার আনন্দও হয়। আস্তে আস্তে আমাদেরকে নিচের দিকে নামাচ্ছিল, আমরা নিচে নেমে যাচ্ছি। দেখা যাচ্ছে নৌকা তার জোর কদমে এখনও লোকজনদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। আমরা এবার নৌকায় উঠব। নৌকার সাথে যে গানগুলো বাজছিল, আমি জীবনে এরকম গান কোথাও শুনিনি, আপনারা একটু শুনুন। যাই হোক, কপিরাইটের জন্য এটুকু আমাকে স্কিপ করতেই হলো, নাহলে ভিডিওটি তো কপিরাইট চলে আসবে। এদিকে আমি কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ওদিকে আমার কাজিন জিএফ এর সঙ্গে কথা বলছে। ये सब क्या देखना पड़ रहा है। নাগরদোলার পিছনে যে স্টলগুলো বসেছিল সেগুলো দেখতে খুব সুন্দর লাগছিল, সেগুলো একটা ভিউ দিয়ে দিলাম। অনেকক্ষণ ধরে নাগরদোলায় ঘুরলাম, এবার আমরা নামবো। আমি আর উৎস নেমে গেলাম, কিন্তু শাইন এখনো উপরে বসে আমাদের ভিউ নিচ্ছিল। যাই হোক, নাগরদোলাতে উঠলাম, এবারে আমরা নৌকায় উঠবো। এর আগের বার নৌকায় ওঠার এক্সপিরিয়েন্স আমার খুবই ভয়ে ভয়ে ছিল, আমার জন্য পুরো নৌকা থামাতে হয়েছিল। তাহলে ভাবুন কেমন একটা এক্সপিরিয়েন্স হয়েছিল আমার। এবার সাহস দেখে উঠবো। নৌকাতে উঠে বসে পড়েছি, নৌকা ইতিমধ্যেই ঢোল খেলানো শুরু করে দিয়েছে, আস্তে আস্তে উপরের দিকে উঠছে।
আমার একটু একটু ভয় করছিল, কিন্তু আগেরবার যে পরিমাণে ভয় পেয়েছিলাম বাপরে বাপ, কিন্তু এবার তো আমার কোনো ভয় করছিল না। এই যে দেখতে পাচ্ছেন কত স্পিডে চলছে নৌকাটি, একদম হাওয়ায় উড়ছিল এরকম মনে হচ্ছিল। একটা আঙ্কেল তার মেয়েকে নিয়ে এসেছিল, কিন্তু তার বাচ্চা মেয়েটি কান্না শুরু করে দেয় এত ভয় পেয়েছিল। আমার আগেরবার ওরকম অবস্থাই হয়েছিল। সে যাই হোক, ভয়ও পেয়েছি আবার এনজয় করেছি। এবার আমরা দোলনায় উঠবো। দোলনাটা একবার সার্কেল স্পিডে ঘুরছে। এইটাই আগে কোনোদিনও ওঠেনি, কিন্তু জানি না এবার এক্সপিরিয়েন্সটা কেমন হবে। শুধু গোল হয়ে ঘোরে, মনে হয় বমিও চলে আসতে পারে। বমি চলে আসার কথা বললাম কারণ এর আগের বার শাইন উঠেছিল, শাইনের অবস্থা ছিল খুবই ভয়াবহ, সে বমি করতে করতে আটকে ছিল। যাই হোক, সাহস দেখিয়ে দোলনায় উঠে পড়লাম। দোলনাটি ইতিমধ্যে ঘোরা শুরু করে দিয়েছে, মনে হচ্ছে একদম স্পিডে চলবে, কিন্তু না, দেখি স্পিডটা আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছে। আমার তো ভয় করছে, এখন তো নামাও যাবে না, তাই সাহস দেখিয়ে বসে থাকতে হচ্ছে দড়িটা আঁকড়ে ধরে। দোলনার স্পিডটা বেড়েই চলছে বেড়েই চলছে, মনে হচ্ছে ছিটকে পড়ে যাবো এরকম মনে হচ্ছিল। আমি চোখ বন্ধ করেছিলাম যাতে মাথাটা না ঘোরে, কারণ আমি চোখ খোলা রেখে অন্যদিকে তাকিয়ে থাকি তাহলে হয়তো মাথা ঘুরে আমি এখানে পড়ে যাবো, না তো বমি করে দেবো। তো চোখ বন্ধ করে জাস্ট ফুটেজগুলো নিচ্ছিলাম। দেখে মনে হচ্ছিল সবাই যেন হাওয়ায় ভাসছে এরকম লাগছিল, খুবই সুন্দর লাগছিল ফুটেজটি। পর যখন আমি দেখলাম পিছন দিকে খুব সুন্দর লাগছিল, তারাও আমাদের পিছনে পিছনে আসছে, খুবই ভালো লাগছিল। কিন্তু আমি চোখ খুলিনি, আমি ফুটেজ দেখে বলছি। অ্যাট লাস্ট আমি চোখ খুলে একটু ভিউ নিচ্ছিলাম। এরপর চলে এলাম আরেকটি নতুন দোকানে। এই দোকানটির নাম আমি ঠিক জানি না। এই দোকানটিতে গান দিয়ে বেলুন ফাটাতে হবে এটুকু বলতে পারছি। প্রথমে উৎস গানটি নিল, ও দেখি কয়টা বেলুন ফাটাতে পারে। আমার মনে হয় ও একটু ফাটাতে পারবে না, দেখি ও এখন ফাটাবে কয়টা ফাটাতে পারে দেখি। প্রথমটাতে ও হেরে গেল, দ্বিতীয়বার জিতলো। অনেকক্ষণ ধরে পার্কে ঘুরলাম, এবার যাচ্ছি আমরা একটা ফুচকার দোকানে, সেখানে আমরা কিছু খাবো, খাওয়ার পর আমরা বাড়ির দিকে যাব। উৎস আমাদের তিনজনের জন্য অর্ডার দিল ফুচকা। দোকানের ভিতরে একটি মাত্র টেবিল খালি ছিল, আমরা সেই টেবিল দিতে গেলাম। আমরা টেবিল দিতে গিয়ে বসলাম। দেখতে দেখতে আমাদের অর্ডারটিও চলে আসলো, আমরা সবাই বসে খাচ্ছিলাম। এই দোকানটি আসলে পার্কের ভেতরে, এটি পার্ক কমিটির একটি দোকান হবে হয়তো। ফুচকাগুলো দেখে খুবই টেস্টি মনে হচ্ছিল, কিন্তু জানি না এটা কেমন টেস্ট হবে। আমি ট্রাই করলাম, কিন্তু প্রচুর ঝাল ছিল, মানে কান দিয়ে ধোঁয়া বেরোনোর মতো। আজকের ব্লগটি এ পর্যন্তই। টাটা, বাই বাই।